বিশ্বকাপের আজকের ম্যাচেও বৃষ্টির বাধা। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ স্কটল্যান্ড আর নেপালের প্রতিপক্ষ নেদারল্যান্ডস। সবকিছু নিয়ে খুঁটিনাটি আলোচনা করব এখন টেলিভিশনের বিশেষ আয়োজন বিস্কুরিতে। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে থাকব আমি শারমিন সুক্তা এবং আমার সঙ্গে থাকবেন শরীফ রওশন। কেমন আছেন আপনি? আমরা দেখে নিচ্ছিলাম যে বিশ্বকাপের দুটি ম্যাচই এখন বৃষ্টির কারণে বাধার সম্মুখীন হয়েছে। তো নেপাল এবং নেদারল্যান্ডস এবং স্কটল্যান্ড এবং ইংল্যান্ডের দুটি ম্যাচই এখন বৃষ্টির মধ্যে আটকা পড়ে আছে। তো আপনার এই ম্যাচ দুটি নিয়ে পর্যালোচনা কী রকম? শুরুতে কিন্তু স্কটল্যান্ড এবং ইংল্যান্ডের ম্যাচ ছিল, প্রায় 1 ঘন্টা পর শুরু হয়েছে এবং পাওয়ার প্লে খেলার পরই কিন্তু আবার তাদের দ্বিতীয় দফায় বৃষ্টির বাধায় তারা পড়েছে। এবং আমি যদি বলি যে এখন নেপাল এবং নেদারল্যান্ডসের ম্যাচটি চলছে, তারাও কিন্তু শুরুতে তাদের ম্যাচটা অনেকক্ষণ দেরি হয়েছে, কিন্তু পরবর্তীতে এখন তাদের ম্যাচটা চলমান। কিন্তু আমি যদি একটু বলি এই সুক্তা, সেটা হচ্ছে নেপাল স্কটল্যান্ড এবং ইংল্যান্ডের ম্যাচে যেটা আমরা দেখেছি, স্কটল্যান্ড কিন্তু ইংল্যান্ডের চেয়ে যদি পরিসংখ্যান বলেন বা সবকিছু বলেন, সবকিছু অনেক বেশি পিছিয়ে আছে তারা। এবং আপনি যদি পাওয়ার প্লে ব্যাটিংটা দেখেন, চোখে পড়ার মতো। পাওয়ার প্লেতে তারা কোনো উইকেট না হারিয়ে 49 রান করেছেন। এবারে বিশ্বকাপে কিন্তু আফগানিস্তান আজকে সকালে উগান্ডার বিপক্ষে ম্যাচ খেলেছে, সেটা কিন্তু সবচেয়ে বেশি ছিল 66 রান। এরপরে যদি বলি 51 রান, 6.2 ওভার 51 রান করেছে, তাও আবার স্কটল্যান্ডের মতো একটা দল, তাও আবার ইংল্যান্ডের বিপক্ষে। গতবারের বিশ্ব চ্যাম্পিয়ন, সেটা কিন্তু অনেকটা আমাদেরকে অবাক করার মতো হয়েছে। সেক্ষেত্রে অপরপক্ষে যদি আপনি নেপাল এবং নেদারল্যান্ডসের ম্যাচটি দেখেন, নেপাল ব্যাটিংয়ের শুরুতে 5টি উইকেট হারিয়েছে। তো নেপালকে এখানে টি-20 সহযোগী দেশ হিসেবে তারা আছেন এবং তাদের পারফরমেন্স কিভাবে বিল্ড আপ করা যায় বা তাদের এই মূল পর্বে তাদের ইম্প্যাক্টটা কী ধরনের হতে পারে বড় বড় দলগুলোর এগেনস্টে। ডালাসের উইকেটে কিন্তু নেপাল অনেকটা আসলে তারা ফাইট করছে নেদারল্যান্ডসের বিপক্ষে, যেহেতু তাদের প্রথম ম্যাচ, সবকিছু মিলিয়ে তারা বেশ অনেকটা বেশি উত্তেজিত ছিল বা অনেক বেশি ভালো করার ব্যাপারে আশাবাদী ছিল। কিন্তু নেদারল্যান্ডসের বোলারদের কাছে আসলে তারা সেভাবে পেরে ওঠেনি। প্রথমেই কিন্তু তারা 6টি উইকেট হারিয়ে ফেলেছে। পরবর্তীতে তাদের আসলে সেইভাবে দলকে আসলে মোটিভেট করার মতো যে প্লেয়ার বা ক্রিকেটার তাদের কিন্তু নেই। সেক্ষেত্রে আসলে তারা এখানে কিছু আপনি উইকেটে কি বাউন্সটা একটু আনইভেন লাগছে কিনা, বা নেপালের মতো দল তারা পেস বলে এত অভ্যস্ত নয়, বা তারা পেস বলে বেশি উইকেটগুলো দিয়ে যাচ্ছে, এটা কি কোনো কারণ হতে পারে? আমার জানার মতে তারা কিন্তু এরকম উইকেটে খুব বেশি খেলার সুযোগ পায় না, যে ক্ষেত্রে আসলে যুক্তরাষ্ট্রে আমরা দেখছি যে খুব পেস উইকেট দাপট পাচ্ছে, পেসাররা খুব বেশি বাউন্সি হচ্ছে। সেক্ষেত্রে কিন্তু তারাও আসলে ওই সেই রকম উইকেটে তারাও স্ট্রাগল করছে। সেক্ষেত্রে যেহেতু প্রথম ম্যাচ, তারাও আসলে বুঝে ওঠার আগেই তাদের উইকেটগুলো হারিয়ে ফেলেছে। হয়তোবা আসলে তাদের এই সমস্যাটাই হয়তোবা বোলারদের ওপর পড়ে যাবে, যেহেতু স্কোরিংটা খুব কম হচ্ছে। সেক্ষেত্রে নেপালের বোলারদের উপর চাপটা আসবে। আমরা যদি ইংল্যান্ড টিমের বোলারদেরকে দেখি, যেখানে আমরা বলছিলাম যে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন এবং স্কটল্যান্ড কিন্তু বেস্ট বোলারদের এগেনস্টে যে পাওয়ার প্লেতে রানটি করেছে, এবং আপনি জোফরা আর্চারকে দেখেছেন, মঈন আলী সম্ভবত 1 ওভার 2 বল করেছেন। আপনার বেস্ট বোলাররাই কিন্তু ইংল্যান্ড সাইডে আছে। সেক্ষেত্রে পাওয়ার প্লের যে রানটা এবং নো লসে এইরকম স্টার্ট কিন্তু সম্ভবত আপনার এই টাইপের দেশগুলো যখন দেয়, তখন কিন্তু বিশ্বকাপের প্রতি মানুষের আগ্রহটা আরও বেশ বেড়ে যায়। এটা অনেক আগে থেকে কিন্তু আমরা দেখছি যে ছোট ছোট দেশগুলো কিভাবে বড় দলগুলোকে হারিয়ে আসলে চমক সৃষ্টি করছে। সেক্ষেত্রে এবারের আসলে এইটা আমাদের জন্য অনেক বড় একটা চমক, যেহেতু বৃষ্টির পর দেখা যাচ্ছিল যে উইকেটটা ভেজা আসলে শুরু করতে তারা অনেকটা পর্যবেক্ষণের পর তারা কিন্তু সিদ্ধান্ত নিয়েছে যে আমরা ম্যাচটাতে শুরু করব। সেক্ষেত্রে কিন্তু এই উইকেট আসলে তাদের এমন চমক দেওয়ার রান করা, স্ট্রাইক রেটটাও তাদের দারুণ ছিল জর্জ মুনশির। সো সেই সব কিছু মিলিয়ে স্কটল্যান্ডের ব্যাটার 2 ওপেনারের আসলে সত্যি অনবদ্য পারফরমেন্স। আসলে আপনি যা বলছিলেন, উড, জফরা আর্চার, মঈন আলী সবাই ওয়ার্ল্ড ক্লাস বোলার এবং সবাই বিভিন্ন ধরনের বড় বড় ফ্রান্সাইজিস লিগগুলোতে তারা খেলে অভ্যস্ত, এবং সেই সাথে তারা কিন্তু প্রত্যেকটি টিমের জন্য একটি বলার কিন্তু একদম মেইন বলার হিসাবে থাকে, এবং তাদের এগেনস্টে স্কটল্যান্ডের এইরকম স্টার্ট। সেই সাথে নেপালের
হয়তো 5টি উইকেট পড়ে যাওয়া হয়তো এটা নেদারল্যান্ডসের জন্য একটু সুবিধা। তবে এই ম্যাচটি কি এই টাইপের উইকেটগুলোতে এই টাইপেরই ম্যাচ হওয়ার সম্ভাবনা আছে, নাকি এর থেকে বেটার উইকেটে বেটার রান টার্গেট আমরা দেখতে পারবো? নিঃসন্দেহে আমরা দেখেছি কালকে দক্ষিণ আফ্রিকা শ্রীলঙ্কার ম্যাচে দেখেছি এক পেশে ম্যাচ হয়েছে, খুব বেশি রান করার সুযোগ পায়নি আমরা। ওয়ানিন্দু হাসারাঙ্গা, পাতু নিশাঙ্কার মতো ব্যাটাররা ছিল, কিন্তু তারপর আসলে তারা সেভাবে নিজেদেরকে মেলে ধরতে পারেনি। সেক্ষেত্রে আমরা যদি বলি যে আসলে এক একজনের টি-20 ফরম্যাটে আমরা যদি আজকে একটু লক্ষ্য করি, আপনি পাওয়ার প্লেতে কিন্তু স্কটল্যান্ড 6টা 4 এবং একটা 6 মেরে আসলে তারা 51 রানটা গড়েছে। সেক্ষেত্রে কিন্তু তাদের যে হিটস ব্যাটম্যান যেটা আমরা বলি যে হিটার ব্যাটারদের খুব দরকার টি-20 বিশ্বকাপে, ইন্টেন্টটা যেটা দরকার এক্স্যাক্টলি সেটা কিন্তু তাদের এখন এই মুহূর্তে আছে। এবং টি-20 বিশ্বকাপে কিন্তু আসলে 4 ছক্কার যদি না থাকে খেলাটা দেখেও আসলে মজা নেই, সেজন্য স্লো উইকেটে। তবে নেপালের যে উইকেট এবং আপনি বলছিলেন যে শ্রীলঙ্কা এবং সাউথ আফ্রিকা গতকাল যে ম্যাচটি খেলেছেন, গতকালের ম্যাচে কিন্তু আপনি যদি উইকেটে একটু পেসটা দেখেন সেক্ষেত্রে কিন্তু উইকেটের পেস আনইভেন ছিল, যেটা সচরাচর আমরা ওয়ার্ল্ড কাপ টাইপের বড় বড় টুর্নামেন্টগুলোতে আমরা চাই স্পোর্টিং উইকেট হবে। সেক্ষেত্রে কি আশাস্বরূপ আমরা স্পোর্টিং উইকেট পেয়েছি? সেক্ষেত্রে বলা যায় যে আসলে আমাদের কিন্তু শুরু থেকে বলা হচ্ছিল ড্রপিং পিচ হবে, বাউন্সি উইকেট হবে। সেক্ষেত্রে কিন্তু আমরা দক্ষিণ আফ্রিকা বা নিউজিল্যান্ডের যে উইকেটগুলো আমরা সাধারণত বোলাররা বা ক্রিকেটাররা যে সহযোগিতা পেয়ে থাকে সেই উইকেট কিন্তু আমরা পেয়েছি, যেহেতু অস্ট্রেলিয়া থেকে উইকেট উড়িয়ে এনে এখানে বসানো হয়েছে। সেক্ষেত্রে কিন্তু আমাদের স্পোর্টিং উইকেটও একই সাথে আমাদের খেলানোর একটা পরিকল্পনা ছিল আইসিসির। কিন্তু যুক্তরাষ্ট্র যেহেতু আসলে একেবারে একটা নতুন অচেনা কন্ডিশন, সেক্ষেত্রে আসলে তাদের দুইটা পরিকল্পনাই কিন্তু রাখাও হয়েছে, যে সবগুলো মাঠে কিন্তু আসলে তারা বাউন্সি উইকেটের বেশি আসলে ফোকাস করেছে। আমরা যদি দেখি সহযোগী যে দেশগুলোকে আমরা ধরে থাকি তারা কোয়ালিফাই করেই এখানে এসেছেন, এবং এখানে মূল পর্বে খেলতে গেলেও কিন্তু তাদেরকে গ্রুপ পর্বে তাদেরকে বেশ খানিকটা ভালো খেলতে হবে, কারণ আপনি জানেন গ্রুপে সবাই বেশ শক্তিশালী দল 2টি অথবা 3টি করে পড়েছে। তো সেক্ষেত্রে সহযোগীমূলক যে দেশগুলো এসেছেন, বিশেষ করে নেপাল, নেদারল্যান্ডস বা আপনি যদি বলেন স্কটল্যান্ড, এই টাইপের দেশগুলো বেশ লাস্ট কয়েক বছরে টি-20তে অনেক ভালো করছে। এবং তাদের এই যে ভালো করা, এবং এটা কি বিশ্ব ক্রিকেটের একটা প্রচারণার বড় মাধ্যম কিনা, যেহেতু এবার 20টি দল প্রথম ওয়ার্ল্ড কাপ খেলছে। অবশ্যই, কারণ আপনি দেখেন যে যুক্তরাষ্ট্রই কিন্তু স্বাগতিক হয়ে আসলে এবার কোনো বাছাই পর্ব ছাড়া কিন্তু তারা আসলে খেলার সুযোগ পেয়েছে বিশ্বকাপে। যেই দেশে আসলে বেসবল, বাস্কেটবলকে মূল খেলা হিসেবে নেওয়া হয়, সেখানে আসলে ক্রিকেটকে তারা বিশ্বকাপের মতো আসর তারা আয়োজনে তারা পাশে আছে। সবচেয়ে বড় যে বিষয়টা এটাই কিন্তু আসলে যুক্তরাষ্ট্রে অস্ট্রেলিয়া থেকে উইকেট এনে নিজেদেরকে হোম ভেন্যু বানিয়ে সবকিছু আসলে প্রস্তুত হওয়া এতটা কিন্তু সহজ না, কিন্তু তারপরেও কিন্তু যুক্তরাষ্ট্র দেখিয়েছে বিশ্বকাপের মতো আসর আসলে তারাও আসলে আয়োজনে সহযোগী হতে পারে। এবং আপনি যদি দেখেন যে উগান্ডা এবং ওয়েস্ট ইন্ডিজ সবকিছু মিলিয়ে আসলে ওয়েস্ট ইন্ডিজ আমাদের 2বারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন দল টি-20 ফরম্যাটে, এবং উগান্ডা কিন্তু এবার জিম্বাবুয়েকে হারিয়ে এবার মূল পর্বে এসেছে, সেটাও আমাদের জন্য একটা বড় চমক ছিল। উগান্ডা এবার প্রথম খেলছে, আজকে আফগানিস্তানের বিপক্ষে একটা ম্যাচ খেলেছে, যদিও আসলে তাদের সেভাবে লড়াইটা সেভাবে জমে উঠাতে পারেনি, কিন্তু হয়তোবা তারা তাদের দ্বিতীয় ম্যাচগুলো যেগুলো আসলে সামনে থাকবে সেগুলো তো হয়তোবা নিজেদের সেরা প্রস্তুতি নিয়েই মাঠে নামবে। এবং পিএনজির মতো দেশগুলো কিন্তু বেশ ভালো খেলছে। আপনি ওয়েস্ট ইন্ডিজের মতো চ্যাম্পিয়ন টিমের সঙ্গে তারা যেভাবে লড়ছে দেখে কিন্তু কখনোই বোঝার উপায় নেই যে তারা ওয়ার্ল্ড কাপে এইভাবে বড় বড় দলগুলোর সঙ্গে খেলছে। নিশ্চয়ই 134 রানের মতো তারা স্কোর দিয়েছে ওয়েস্ট ইন্ডিজকে। ওয়েস্ট ইন্ডিজ আপনি বলছেন যে 2বারের বিশ্ব চ্যাম্পিয়ন, তাদের সাথে আসলে লড়াই করা, তাদের বিপক্ষে দাঁড়ানোটাই অনেক দল হয়তো বা পারবে না এখনকার সময়। কিন্তু পাপুয়া নিউগিনি যেভাবে কাজ করেছে, যেভাবে খেলেছে, আন্দ্রে রাসেলের মতো বিশ্ব ক্রিকেটারকে আসলে পিচে নামতে হয়েছে তাদের বিপক্ষে শেষ পর্যন্ত জয় পাওয়ার জন্য, সেটাও আসলে অনেক বড় পাওয়া একটা দলের জন্য। একইভাবে আমরা কানাডা এবং যুক্তরাষ্ট্রের টিমগুলোর দিকে যদি দেখি, অভিবাসী প্লেয়াররা এখানে অনেক সংযোজন হয়েছে, তবে দেশগুলো কিন্তু ডে বাই ডে ভালো করছে। এবং বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের যদি আমরা 3টি টি-20 যদি সিরিজটা দেখি, সেখানে কিন্তু তারা বেশ ভালো করেছে এবং চোখে পড়ার মতো। এবং আমরা বাংলাদেশের প্রস্তুতি কিন্তু ওখানে বেশ লাস্টের ম্যাচের মাধ্যমে হয়েছে, সেটা বাংলাদেশ উইন করেছে। তবে প্রথম 2টি ম্যাচে যেভাবে যুক্তরাষ্ট্র খেলেছে,
তখন কি আপনার মনে হয়নি যে না যুক্তরাষ্ট্র একটি প্রফেশনাল টিম হিসেবে আবির্ভাব হতে যাচ্ছে? অবশ্যই যুক্তরাষ্ট্র আয়োজক দেশ, তারপর হচ্ছে তারা ওই দেশে আসলে থাকছে, যদিও আসলে তাদের ক্রিকেটটা মূল খেলা নয়, তারপর আসলে নিজেদেরকে ওইভাবে প্রস্তুত করার একটা যে লড়াই তারা নেমেছে, নিশ্চয়ই আসলে তারা দেখিয়ে দিয়েছে বাংলাদেশের বিপক্ষে 3 ম্যাচের 2-0 সিরিজ জিতে। সবচেয়ে বড় কথা, আপনি বলছিলেন অভিবাসন নিয়ে, আসলে যারা বাইরের দেশ থেকে এসে আসলে যুক্তরাষ্ট্রের সিটিজেনশিপ নিয়ে খেলছেন, সেইটা অনেক বড় একটা পাওয়া, যে আসলে একই দেশের না হয়েও ক্রিকেটারদের মধ্যে যে একটা বন্ডিং তৈরি হয়ে যাওয়া এত কম সময়ে, সেটা অনেকটা মানে আশ্চর্যজনক। এবং ইউএসের টিমে কিন্তু আছে ইন্ডিয়া, পাকিস্তান, আয়ারল্যান্ড। সত্যি ইন্ডিয়া পাকিস্তানের বিপক্ষেও কিন্তু তাদের অনেক বেশি হাড্ডাহাড্ডি লড়াই একটা ব্যাপার আমরা দেখতে পাবো। এবং আমার কাছে যেটা মনে হচ্ছে, আমরা কিন্তু হয়তো ইউএসএ বলেন, নেপাল বলেন, স্কটল্যান্ড বলেন, পিএনজি এবং কানাডা, সবগুলো দেশেরই আসলে টি-20 আমরা বলেই থাকি আনসার্টেন গেম। তো আসলে সবগুলো দেশ নিয়ে আলোচনা করব এবং সেই সাথে বাংলাদেশ নিয়ে আলোচনা করব। 20 নিচ্ছি একটি বিরতি, ফিরছি একটু পরেই। বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন 20 কথা বলছিলাম নেপাল, স্কটল্যান্ড, যুক্তরাষ্ট্র, কানাডা, এই রকম দেশগুলো যাদেরকে আমরা আসলে র্যাঙ্কিংয়ে একটু নিচের দিকে দেখে থাকি, এবং এই দেশগুলো ডে বাই ডে ভালো করছে। এবং তাদের সঙ্গে যে টপ যে দেশগুলো আছে, আমরা ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা, নিউজিল্যান্ড, ইন্ডিয়া, এদের কথা যদি কম্পেয়ার করি, সে তুলনামূলক তারা অনেক কম ফ্যাসিলিটিস পায় এবং তারা অনেক কম প্র্যাকটিস করেও যেভাবে টি-20তে তাদের অনবদ্য পারফরমেন্স দেখাচ্ছে, সেক্ষেত্রে তারা কি খুব শীঘ্রই বড় বড় দলগুলোর সঙ্গে কম্পিট করতে পারবে? নিশ্চয়ই, সেটা আসলে আর বলার অপেক্ষা রাখে না। টি-20 বিশ্বকাপে আসলে ছোট বড় কোনো দল নেই, এটা সবাই আসলে জানে। সেক্ষেত্রে যে কোনো সময় যে কোনো দল নিজেদেরকে সেইভাবে মাঠে প্রদর্শন করে থাকে এবং করছে গত কয়েক বছর ধরে। কিন্তু আমরা দেখছি যে ছোট দলগুলো কিভাবে চ্যালেঞ্জিং স্কোর প্রতিপক্ষকে দিয়ে তারপর নিজেদের মতো করে ম্যাচ গড়াচ্ছে। আপনি যদি দেখেন আজকের স্কটল্যান্ড আর ইংল্যান্ডের মুখোমুখি, আজকে যদি স্কটল্যান্ড জিতেও যায় টি-20 বিশ্বকাপের নিজেদের প্রথম ম্যাচে, তাও কিন্তু আমি খুব একটা অবাক হব না। কারণ টি-20 বিশ্বকাপে বা টি-20 ফরম্যাটে ইংল্যান্ড স্কটল্যান্ড মুখোমুখি না হলে ওয়ানডেতে কিন্তু তারা 5 বার মুখোমুখি হয়েছে এবং শেষ 2018 সালে কিন্তু তারা 6 রানে ইংল্যান্ডকে পরাজিত করেছে। এবং আজকের বিশ্বকাপ দলে যারা আসলে 4 জন ইংল্যান্ডের সেই ক্রিকেটার কিন্তু আজকে বিশ্বকাপ দলে আছে, সেই ম্যাচে যারা ছিলেন, এবং বেশ কয়েকজন স্কটল্যান্ডও কিন্তু আছে। সেক্ষেত্রে আসলে বলা যায় খুব বেশি আশ্চর্য হওয়ার কিছু নেই ছোট দলগুলো যখন বড় দলগুলো হারিয়ে সেই সঙ্গে যদি আমরা বলি বাংলাদেশের মতো দলগুলো যারা বেশ অনেক দিন ধরে ক্রিকেট খেলছে এবং আমাদের ক্রিকেট কালচারটা এখন বলতে গেলে আগের তুলনায় বেশ এগিয়ে গিয়েছে, সেক্ষেত্রে কি বাংলাদেশ আমরা টি-20 ফরম্যাটে অনেকটা পিছিয়ে আছি কিনা? ক্রিকেট সংস্কৃতি বাংলাদেশে এগিয়েছে কিনা বলতে পারছি না। বাংলাদেশের ক্রিকেটাররা বেশ পিছিয়ে গেছে, কারণ তাদের বর্তমান যে পারফরমেন্স আমরা দেখছি, গতবারের আপনি ওয়ানডে বিশ্বকাপ খেয়াল করবেন, নিশ্চয়ই তারা সেই বিশ্বকাপেও বাংলাদেশের যে ব্যাটারদের যে পারফরমেন্স বা বোলারদের যে পারফরমেন্স, সেটা কিন্তু আমরা দেখতে পারিনি। এমনকি এবারের টি-20 বিশ্বকাপ শুরু হওয়ার আগেও কিন্তু তাদের যুক্তরাষ্ট্রের বিপক্ষে যে 3 ম্যাচ ছিল এবং ভারতের বিপক্ষে যে একটা প্রস্তুতি ম্যাচ ছিল, সেই ম্যাচেও কিন্তু তাদের নিজেদের যে পারফরমেন্স করা, যেটা আসলে বাংলাদেশ ক্রিকেটাররা করে থাকে বিগত বছরগুলোতে, আমরা কিন্তু এবার কিন্তু দেখছি না। সেক্ষেত্রে আসলে আমাদের অনেকটা আশা হতই হচ্ছে। এবং সেই সাথে আমরা তো ব্যাটারদের সবসময় দেখছি যে ব্যাটাররা রান করতে পারছে না। এখন সব জায়গায় আসলে এই একটা টপিকই চলছে যে আমরা রান করতে পারছি না, কারণ টি-20তে কিন্তু সবাই রানটা দেখতে চায়। সেই সঙ্গে যদি আমরা দেখি যে আসলে একটি টি-20 ম্যাচ জেতার জন্য মূল প্রয়োজন যেটা বোলিং সাইড, আমাদের বোলিং সাইড থেকে কিন্তু অলরেডি শরীফুল সিটকে পড়েছে। তো সেক্ষেত্রে আপনি যদি বাংলাদেশের পেস বোলিং ইউনিটটা নিয়ে একটু বলতেন। বাংলাদেশের পেস বোলিং ইউনিট আসলে 4 জন পেসারকে নিয়ে তারা যুক্তরাষ্ট্রে আসলে বিমান উঠেছিল, একজনকে আসলে তারা হারিয়ে ফেলেছে। হাসান মাহমুদ যদিও ট্রাভেলিং ক্রিকেটার হিসেবে তারা আসলে বহন করেছে। সেক্ষেত্রে আমি যদি বলি, আসলে বাংলাদেশের এখন পেসারদের মধ্যে 3 জন অপশন আছে, জুনিয়র সাকিব, মোস্তাফিজ আর তাসকিন আহমেদ। সেক্ষেত্রে আসলে তারা তাসকিনকে, যেহেতু আমরা আসলে আজকেও কিন্তু একটা শঙ্কা ছিল সকাল পর্যন্ত যে তাসকিন আহমেদকে আমরা পাবো কিনা সহ অধিনায়কত্ব হিসেবে, সেক্ষেত্রে কিন্তু তাসকিন আহমেদ যেহেতু আমাদের সাথে আছে, সহ
অধিনায়কত্বের সাথে সাথে তার যে বোলিং যে স্পিডটা, আমরা স্পিড মাস্টার বলি তাকে, সেক্ষেত্রে কিন্তু সেই দল কিন্তু তার থেকে সেই সার্ভিসটা পাবে। এবং আপনি দেখেন যে 61 ম্যাচ খেলে কিন্তু 64টা উইকেট নিয়ে তার ইকোনমি 7.53, সেক্ষেত্রে কিন্তু তার সেরা কিন্তু 16 রানে 4 উইকেট, সেটা আসলে তার সেরা পারফরমেন্স। সেক্ষেত্রে আসলে এবারেও বিশ্বকাপেও কিন্তু সেমন একটা পারফরমেন্স আমরা আশা করছি তার কাছ এবং থেকে। তাসকিনের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, সে কিন্তু বিগত দিনের থেকে, বিগত ম্যাচগুলোর থেকে সে কিন্তু দিন দিন অনেক পরিণত হয়েছে এবং তার যে ইনজুরি প্রবণ একটি বডি এবং সেখান থেকে সে রেগুলার যে একটা ফাইটিং মানসিকতা নিয়ে সে খেলছে, এটা বাংলাদেশ দলের জন্য এক্সট্রা অনুপ্রেরণার কি জায়গা হবে? অবশ্যই, কারণ দেখেন গতবার বিশ্বকাপে সে যখন বাদ পড়েছিল সে কিন্তু আসলে অনেকটা বেশি ভেঙে পড়েছিল, কিন্তু ভেঙে পড়ার পরও নিজেকে যেভাবে গড়ে তুলেছেন দিনের পর দিন। আমরা গতকালও কিন্তু ম্যাচে প্রস্তুতিতে দেখেছি যে বাংলাদেশের বৃষ্টির কারণে বলা হয়েছে যে আসলে কোনো ক্রিকেটার তারা নিজেদের প্রস্তুত ছাড়তে পারবে না, কিন্তু একমাত্র তাসকিন আহমেদকেই কিন্তু আমরা বল হাতে নিজের প্রস্তুতি ছাড়তে দেখেছি, ফিজিওর সাথে ছিলেন আসলে। সেক্ষেত্রে একজন মানুষ কতটা প্যাশনেট হতে পারে, নিজের খেলার প্রতি আসলে কতটা আগ্রহ থাকতে পারে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা তাসকিন আহমেদকে দেখেছি, এর আগে আমরা মুশফিকুর রহিমকে দেখেছি যে আসলে নিজের খেলাটাকে আরও বেশি ভালো করার জন্য নিজের সেরা সময়টা আসলে তারা ক্রিকেটের পিছনেই দিয়ে থাকেন। আমরা শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচে নামতে যাচ্ছি এবং তার আগ পর্যন্ত আপনি বাংলাদেশের স্কোয়াডটিকে কিভাবে ওভারঅল দেখছেন? বোলারদের ক্ষেত্রে আপনি যদি বলেন শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত মুস্তাফিজের কিন্তু সবচেয়ে বেশি উইকেট আছে, 14টা উইকেট। সেক্ষেত্রে আমরা যেহেতু মুস্তাফিজকে পাচ্ছি, যদি তাসকিন আহমেদ থাকে এবং জুনিয়র সাকিবকে আসলে ন্যায় হয়েছিল তার যে ভ্যারিয়েশন শেষ ওভারগুলোতে, সব কিছু মিলিয়ে বাংলাদেশের পেস ইউনিটটা তো আমরা বলতে পারি যে আসলে মোটামুটি খুব ভালো একটা ভাবে সাজাতে চলেছে ম্যানেজমেন্ট। সেক্ষেত্রে আসলে তার মধ্যে আপনি টিম যদি বলি যে ব্যাটারদের নিয়ে আসলে বাংলাদেশের খুব বেশি অপশন নেই, যেহেতু আপনি অপশন ছাড়া হেরেছেন বিশ্বকাপের পথে, সেক্ষেত্রে আসলে আপনাকে ওইভাবেই তাদেরকে প্রস্তুত করতে হবে। কিন্তু আসলে মিডল অর্ডার যেখানে আসলে ওপেনাররা চাপ নিতে পারে না বা ওপেনাররা আসলে ফল করে, সেখানে কিন্তু মিডল অর্ডারের ওখানে চাপ আসে। মিডল অর্ডারেও কিন্তু আমরা কিন্তু দেখতে পাই না আসলে সাকিব আল হাসানের মতো অভিজ্ঞ প্লেয়ারকে সেইভাবে নিজেকে দলকে যে মোটিভেট করে আসলে ম্যাচ ঘুরিয়ে দেওয়া, সেইটা কিন্তু আমরা অনেক দিন ধরে তার থেকে পাচ্ছি না। কিন্তু এবারে বিশ্বকাপে হয়তো বা রিয়াদের সাথে তার পাশে দাঁড়ানোর ব্যাপারটা আমরা নিশ্চয়ই দেখব। এবং রিয়াজ সাকিব আছেন সঙ্গে, এবং সেই সঙ্গে আমরা কিন্তু বলছিলাম টপ অর্ডারের কথা, সেই সঙ্গে মিডল অর্ডারে কিন্তু আমরা বেশ 2-3 জন প্লেয়ারকে এবার পেয়েছি। আমরা জাকির হাসানের কথা বলতে পারি, তৌহিদ হৃদয়ের কথা বলতে পারি, এবং সেই সঙ্গে রিশাদ আছেন, এবং সেই সঙ্গে আমার কাছে মনে হয় সব থেকে মোস্ট এক্সপিরিয়েন্স প্লেয়ার মাহমুদুল্লাহ রিয়াদ আছেন, যে বেশ ভালো একটা স্ট্রাইক রেটে লাস্ট কিছু ম্যাচ খেলেছেন। এবং বাংলাদেশ দলে যেখানে সাকিব আল হাসানের মতো একজন ক্যাম্পেইনার থাকে, সেখানে বাংলাদেশ দল মানসিকভাবে একটু বাড়তি সুযোগ সুবিধা পেয়েই থাকে, কারণ আমাদের দলটি তেমন স্ট্রং না, আমরা সবসময় বলে আসছি। সেই সাথে কিন্তু এই ধরনের কিছু পজিটিভ ভাইবও কিন্তু আমাদের দলের জন্য অনেক শক্তি এগিয়ে দেয়, যদিও পারফরমেন্সের দিক থেকে আমরা তেমনটা দেখছি না। তবে মূল পর্বে যাওয়ার আগে বাংলাদেশের জন্য অবশ্যই শুভকামনা থাকবে, এবং বাংলাদেশ যেন ভালো করে, বাংলাদেশ যেন আমাদের শরীফুলের মতো আর কাউকে না হারাতে হয় এই মুহূর্তে, তার ঘাটতিটাও আসলে পূরণ করে দেয় অন্য পেসাররা। রাইট। আমরা কিন্তু বাংলাদেশে এই প্রথম একটি, আমার কাছে মনে হয়েছে যে একটি ভালো হয়েছে, যেটা হচ্ছে আপনার ট্রাভেলে কিন্তু স্ট্যান্ড বাই হিসাবে ছিল হাসান মাহমুদ, যেটা আমরা খুব কুইক আমরা রিপ্লেসমেন্টটা করতে পেরেছি, এবং সেই সঙ্গে আমাদের কিন্তু এনভায়রনমেন্টে আমরা যেটা বলি অ্যাডজাস্টমেন্ট, ট্রাভেল করার সঙ্গে সঙ্গে কিন্তু তাদের এই অ্যাডজাস্টমেন্টটা হয়ে গিয়েছে। তো ধন্যবাদ আপনাকে, এবং সেই সাথে শেষ করছি 20 কুড়ি এখন টেলিভিশনের সাথে থাকার জন্য ধন্যবাদ।